ভেতর থেকে কোনো সারা শব্দ নেই। বারিশ আবারও দরজা ভারী টোক্কা দিল। ঝিলমিল, দরজা খোলো। এবারও কোনো জবাব না পেয়ে বারিশ দরজার শোল্ডার চেঞ্জ করতেই যাবে, ঠিক তখনই খুট করে দরজা গেল খুলে। ভেতরের দৃশ্য দেখে বারিশের হা হয়ে যাওয়ার জোগাড়। ঝিলমিল ভেতরে দাঁড়িয়ে আছে, তার বা হাতের একদম দুটো আঙুলের ডগায় ঝুলিয়ে ধরে আছে বারিশের ক্লেভিন ক্ল্যান্ডের ব্র্যান্ডের আন্ডার প্যান্ট। মেচার সেটার দিকে তাকিয়ে থেকে ধরা গলায় পড়ল, এসব করার জন্য বিয়ে করেছিলাম আমি? আপনার এসব ধোয়ার জন্য? বারিশ এক মুহূর্ত নির্বাক হয়ে ঝিলমিলের কায়দা তার হাতের ঝুলন্ত পোশাকটির দিকে তাকালো। সে ভেবেছিল ভেতরে বুঝি কোনো বড়সড় অঘটন ঘটে গেছে। সে ধীরে সুস্থে হাত বাড়িয়ে ওয়াশরুমটার দরজাটা আবার বাড়ি থেকে ঠাস করে লক করে দিল। ঠাস করে মুখের উপর ওয়াশরুমের দরজাটা বন্ধ হয়ে যাওয়ার পর ঝিলমিল কয়েক সেকেন্ড পাথরের মতো দাঁড়িয়ে রইল। অসভ্য হিংস্র পাষাণ একটা। কিনায় হাত ধরে রাখা ক্লেভিন ক্লেনের সেই জিনিসটা সাথে সাথে লন্ড্রি বাকেটের ভেতর ছুঁড়ে ফেলে দিল সে। রাগে সারা শরীর রিডি করছে তার। আয়নায় নিজের দিকে তাকিয়ে দেখলো চেহারাটা একদম লাল হয়ে আছে। এই লোকটা তাকে দিয়ে কেন এসব করাচ্ছে? ওয়াশরুমে বেসিনের পাশে রাখা ডিটারজেন্ট আর ফেব্রিক সফটনারের বোতলটার দিকে তাকিয়ে এক মুহূর্তে ভাবলো ঝিলমিল, সে তো জীবনে নিজের জামা কাপড় কোনোদিনও নিজে কাচে নেই, আর আজ এই জলাদের কাপড় ধুতে হচ্ছে। শুরু হলো ঝিলমিলের ওয়াশরুম অভিযানের প্রথম অধ্যায়। চুলগুলো এক পাশে নিয়ে বালতিতে পানি ছেড়ে বারিশের প্যান্ট, টি শার্ট আর বাকি কাপড়গুলো চুবিয়ে দিল সে। এখানে আজকের পরা পোশাক আর বাকি কিছু আগের জামা কাপড় ছিল। ডিটারজেন্টের কৌটোটা ধরে কোনো মাপ ছাপ ছাড়াই এক গাদা পাউডার ঢেলে দিল বালতির পানিতে। মুহূর্তেই মধ্যে ফেনার পাহাড় তৈরি হয়ে গেল। নাক ভেঙে দেওয়া উচিত হয়নি, একেবারে মাথাটাই ফাটিয়ে দেওয়া উচিত ছিল। ফেনার মধ্যে কাপড় চুবিয়ে চুবিয়ে আচার মারতে মারতে বিড়বিড় করতে লাগলো ঝিলমিল। বারিশের একটা প্যান্ট শার্ট ডলে ডলে সাবান মাখছে আর মনে মনে সেগুলোকে বারিশের উপরে রাগ ভেবে সমস্ত শক্তি দিয়ে আছাড় মারছে। পানিতে আর ডিটারজেন্টে পুরো ওয়াশরুম টাইলস একদম পিচ্ছিল হয়ে গেছে। ভারী জিন্সের প্যান্টটাও নিংড়াতে গিয়ে পা পিছলে এক চোট পড়তে গিয়েও কোনো মতে বেসিন ধরে নিজেকে সামলে নিল ঝিলমিল। বলে নিশ্চিত এই বয়সে কোমর ভেঙে যাবে তার। পায়ের পাতায় ফেনা লেগে বিশ্রী অবস্থা। ভেজা আর ভারী প্যাঁচ দিয়ে পানি ঝরাতে গিয়ে ঝিলমিলের হাতের আঙুলে ব্যথায় নীল হওয়ার জোগাড়। একটা প্যান্ট আর শার্ট নিংড়াতেই যদি এই অবস্থা হয় তবে বাকিগুলো ধুবে কিভাবে? হাত দুটো খসে খসে লাল হয়ে গেছে, কপালে জমে উঠেছে ছোট্ট ছোট্ট ঘামের বিন্দু। শেষমেশ কোনো মতে ধোয়া কাপড়গুলো এক এক করে তোয়ালে রাখার হ্যাঙ্গারে আর শাওয়ারের স্ট্যান্ডের উপর ঝুলিয়ে দিল। পুরো ওয়াশরুম এখন ফ্যানার বন্যায় ভাসছে আর বারিশের ভিজে চপচপ করা প্যান্ট শার্ট থেকে টপটপ করে পানি ঝরছে নিচে। দরজার লক খুলে এক হাতে কোমর ধরে ঢুকতে ঢুকতে বাইরে বেরিয়ে এলো ঝিলমিল। চুলগুলো জট পেকে কপালে লেপটে আছে, জামার সামনের অংশ ভেজা। সামনে সোফায় ল্যাপটপ কোলে নিয়ে বসে থাকা বারিশের দিকে খুন চোখে তাকে ফুসফুস করে বললাম, হয়েছে, শেষ ধোয়া। ঝিলমিলের কথা শুনে সোফায় বসে থাকা বারিশ ল্যাপটপের স্ক্রিনে থেকে চোখ সরিয়ে চোখ তুলে তাকালো। ঝিলমিলের ভিজে যাওয়া জামা, উস্কো খুস্কো চুলে আর রাগে ফুসতে থাকা চেহারার দিকে এক নজর তাকিয়ে ধীর পায়ে উঠে ওয়াশরুমের দরজায় গিয়ে দাঁড়ালো। ভেতরে ফেনার বন্যা আর শাওয়ারের স্ট্যান্ড থেকে চপচপ করে পানি ঝরার করুণ দৃশ্য দেখে বারিশের কপাল কুঁচকে এলো। সেখান থেকে মুখ ফিরিয়ে ঝিলমিলের দিকে তাকিয়ে বলল, বাথরুমে কি বাতাস বয়, নাকি ওখানে মাঝরাতে রোদ উঠবে? মানে হলে বন্ধ বাথরুমে এভাবে চকে ছেড়ে করে ঝুলিয়ে রাখলে কাপড় শুকানো তো দূরের কথা, কাল সকালে এগুলো থেকে পচে ড্রেনের গন্ধে বের হবে। এটুকু সাধারণ জ্ঞানও কি তোমার মাথায় নেই? কি করব এখন এগুলো? ছাদে গিয়ে মেলে দিয়ে আসবো। আপনি মেলে দিয়ে আসুন, এখন তো আবার রান্না করতে হবে। পারবো না। ঝিলমিল থম মেরে কিছুক্ষণ তাকিয়ে থাকলো স্বামীর দিকে। জানতো বলে লাভ হবে না। সে নিজে কাপড়গুলো নিয়ে বের হয়ে গেল রুম থেকে। এদিকে কাপড়ের পানিতে পুরো ফ্লোর ভেসে যাচ্ছে। ফিরে আসুক, এগুলো বারিশ ওকে দিয়েই মোছাবে। ইউটিউবে একটার পর একটা রান্নার রেসিপি ভিডিও স্ক্রল করে যাচ্ছে ঝিলমিল, কিন্তু একটার মাথা মুন্ডু তার মাথায় ঢুকছে না। এত বেলা হয়ে গেছে, এই সময় ভারী কিছু পেটে না পড়লে খিদে মেটার কোনো চান্স নেই। অথচ টেবিলে কত শত পদে সুস্বাদু খাবার সাজানো রয়েছে, সেসব ফেলে রেখে এখন তাকে নতুন করে রাখতে হবে। আল্লাহ, এ লোকটা আসলে চায়টা কি? কেমন মানুষ এটা? না মানুষ হতেই পারেই না সে।
নিশ্চিত মঙ্গল গ্রহের কোনো রিজেক্টেড এলিয়েন, তাও আবার মারাত্মক মেন্টাল এলিয়েন। ধপ করে চেয়ারে বসে পড়ে হতাশার সুরে বলল ঝিলমিল। একটাও তো পারবো না আমি। টুম্পা আন্টি, কীভাবে খাবার বানাবো? টুম্পা রান্নাঘরের কাউন্টারে হেলান দিয়ে নিষ্প্রিয় ভঙ্গিতে আপেলে কামড় বসালো। চিবোতে চিবোতে নির্ভাবনে বলা, আমি কিছু কইতে পারুম না, আবার তোমার জামাই আইসা আমারে বকবো। যা মন চায় একটা বানাইয়া সোজা মুখের ওপর দিয়া দাও, যত ডং। ঝিলমিল নিচের ভেজা চুলগুলো পেছনে ঠেলে দিয়ে চোখ গোল গোল করে তাকালো। আর আমি কি খাবো? আমাকেও তো শেষমেশ সেগুলোই গিলতে হবে। কয়েক মুহূর্ত রান্না করে নিস্তব্ধতা ছেয়ে রইল। টুম্পা মচ করে আপেলের আরেকটা কামড় বসিয়ে নিয়ে একটু ভাবে বলল, একটা উপায় আছে অবশ্য। কি উপায়? আমি মুখে মুখে কইয়া দেই, তুমি রান্ধো, কি কি ডালবা, কি মশলা দিবা আমি সব বইলা দিমু, আর তুমি সেই মতো হাত চালাবা। শেষ পর্যন্ত রান্নাটা তোমার হাতেই হইব। কাজের কাজও হইল, আবার জামাইয়ের হুকুমও মানা হইল, একই কথা। এক মুহূর্তের জন্য থমকে গেল ঝিলমিল। তারপরে যেন ডুবে যাওয়া মানুষের হাতে খড়কুটো পাওয়ার মতো একরাশ উচ্ছ্বাসে টুম্পাকে এক হাতে জাপটে ধরে গালে কষে একটা চুমু বসিয়ে দিয়ে বলে উঠল, আই লাভ ইউ টুম্পা আন্টি, তুমি জাস্ট জিনিয়াস। এবার বলো, এই মেন্টাল এলিয়েন দুপুরে কি খায়? নির্দিষ্ট কোনো পছন্দ নাই, যতদিন ধইরা আইছে দুপুরে তেমন একটা বাড়িতে খায়ও না। বানাও গরুর রেজালা আর ভাত। টুম্পার করা তদারকিতে ঝিলমিল রান্নাঘরে কাজে নেমে পড়ল। কোনটা আগে তোলার তেলের উপর ছাড়তে হবে, কতটুকু পেঁয়াজ লাল হলে বাটা মশলা কষাতে হবে। টুম্পা নিজে হাতে কিছু না ছুঁয়েও শুধু মুখ চালে সব সামলে নিচ্ছিল। ঝিলমিল তার কথা অনুযায়ী সব কিছু করছিল। ঘণ্টাখানেকের মধ্যে রান্নাঘরে মশলার কড়া ঘ্রাণ ছড়িয়ে পড়ল। এক পাশে ধোয়া ওঠা ধবধবে সাদা ভাত, অন্য পাশে লালচে গরুর মাংসের রেজালা আর চিংড়ি মাছ ভোনা। সব শেষে বাটিতে খাবার বেড়ে নিতে নিতে ঝিলমিলে কপালে জমা ঘামের বিন্দু বিন্দুগুলো চকচক করে উঠছে। অবেলায় রান্নাঘর থেকে মশলার ঘ্রাণ পেয়ে উপর থেকে শিরি বেগম আর জারিন নেমে এসেছে। ঝিলমিলকে রান্নাঘরে খাটতে দেখে শিরি বেগম বিচলিত মুখে বললেন, তুমি আবারও রান্নাঘরে এসেছো? বাবা জানলে রেগে যাবেন কিন্তু। কি করবো আমি? না এলে বাড়ির চাচু রেগে যাবেন, এমনকি বাসা থেকেই বের করে দেবেন। শিরি বেগম ঝিলমিলের দিকে কিছুক্ষণ থমকে তাকিয়ে রইলেন। গলার স্বর কিছুটা গম্ভীর করে বললেন, কাকে চাচ্ছ বলছো তুমি? কথাটা শুনতেই এক মুহূর্ত চুপসে গেল ঝিলমিল। মাটির দিকে চোখ নামে মাথা নিচু করে ফেলল। সকালেও খেয়াল করেছি আমায় চাচি ডাকছো, বাবাকে দাদা বলছো, আর নিজের স্বামীকে ডাকছো চাচ্ছু। এখনো এগুলো ডাকলে হবে? কিছু বলল না ঝিলমিল, শুধু পায়ের নখ দিয়ে মেঝের টাইলসটা ঘষতে লাগলো। শিলি বেগম ঝিলমিলের আরো কাছে গিয়ে বড় মমতায় গালে হাত রেখে বললেন, স্বামীকে কেউ চাচ্ছু বলে? পাগল মেয়ে। মেয়ে যেভাবেই হোক, তরঙ্গ তোমার স্বামী, তোমার সারা জীবনের সঙ্গী। আর যেন এসব না শুনি। কথাটা শেষ করে শিলি বেগম পাশে দাঁড়িয়ে থাকা নিজের মেয়ে জাইনের দিকে ফিরে বললেন, তোকে যেন আর কখনো ঝিলমিলকে আপু ডাকতে না শুনি, চাচিমা ডাকবি। আচ্ছা আম্মু। চাচিমা, তুমি কি রান্না করছো? জারিনের মুখে চাচিমা ডাক শুনে ফিক করে হেসে দিল ঝিলমিল। জারিন নাকি তাকে এখন থেকে চাচি ডাকবে। শিলি বেগম রাঙিয়ে মিছে রাগ দেখিয়ে বললেন, আবার হাসছে, মারবো কিন্তু। ঝিলমিল নিজের হাসিটা সামনে নিয়ে জারিনের একটু কাছে এসে বলল, তোমার চাচুর জন্য খাবার রান্না করছি। ওনার পেটে অসুখ হয়েছে, আমার হাতের খাবার ছাড়া অন্য খাবার হজম হয় না। উফ, ও আসলে কি চাইছে? এগুলো কিন্তু বাবার কানে গেলে আবার ঝামেলা হবে। বাবা এত মানুষ থাকতে বারবার তোমাকে দিয়ে কেন রান্না করাবে? ঝিলমিল কিছু মুখ ফুটে বলার আগে হঠাৎ কোথা থেকে যেন জারিফটা হাজির হলো। দরজা হেলান দিয়ে অট্টহাসিতে ফেটে পড়ে বলল, তোকে দিয়ে শেষে কিনা রান্না করাচ্ছে আমার চাচু। আহারে, শেষমেশ তুই আমার চাচার চাকরানি হয়ে গেলে। জারিফের এমন কুরুচিপূর্ণ কথা রাগে আর অসহায়তে গাল দুটো লাল হয়ে উঠল মেয়েটার। ঠোঁট কামড়ে ধরে নিজেকে সামলানোর চেষ্টা করলো সে। ঝিলমিল জবাব দেওয়ার আগে শিলি বেগম ছেলেকে ঝাঁঝালো গলায় বললেন, জারিফ, কেমন অসভ্যের মতো কথা বলছিস? যা এখান থেকে। যাব মানে? প্রচণ্ড খেতে পেয়েছে, খেতে দাও। দিচ্ছি, যা।
কী রান্না হয়েছে আজকে? টেবিলে গিয়ে বস, যা রান্না হয়েছে নিয়ে আসছি। কিন্তু জারিফ সরল না। ঝিলমিলের বানানো ধোয়া ওঠা বাটিগুলোর দিকে বাঁকা চোখে তাকালো। ঝিলমিল, তুই কি রান্না করেছিস রে? শুধু চাচুকেই খাওয়াবে? আমিও একটু টেস্ট করে দেখি। কথাটা বলতে বলতে সে হালকা চালে ঝিলমিলের বানিয়ে রাখা খাবারের বাটিগুলোর দিকে হাত বাড়ালো। জারিফের আঙুল বাটিতে স্পর্শ করার আগে পেছন থেকে বারিশ এসে তার হাতটা শক্ত করে চিপে ধরল। ছানটা বরফ শীতল গলায় বারিশ বলল। ধরবি না এগুলা। জারিফ চমকে হচ্ছে, কবজি ছাড়ানোর চেষ্টা করে শুধল। কেন? কারণ এগুলো আমার। শিলি বেগম আর জারিন থমকে দাঁড়িয়ে রইল, আর ঝিলমিল দেয়ালের সাথে সেটে গিয়ে নিঃশ্বাস আটকে ফেলল। জারিফ মুখখানা কিছুটা বাঁকা করে নিজের অসন্তোষ আড়াল করার চেষ্টা করলো, কিন্তু বারিশের চোখের দিকে তাকিয়ে আর এক শব্দ বাড়াতে পারল না। বারিশ এক ঝটকায় তার হাতটা ছেড়ে দিয়ে ঝিলমিলের দিকে তাকালো। ট্রেতে খাবার সাজিয়ে উপরে নিয়ে এসো। বারিশ কারো উত্তর অপেক্ষা না করে চলে যাওয়ার জন্য পা বাড়ল। ঠিক তখনই চারপাশে থমথমে স্তব্ধতা চিরে স্ত্রীর কুণ্ঠিত কণ্ঠস্বর ভেসে এলো তার কানে। পাগলু, শোনো পাগলু। নিমিষে স্তব্ধ হয়ে গেল বারিশের দীর্ঘ পায়ের পদক্ষেপ। সোজা হয়ে দাঁড়িয়ে পড়ল সে, তবে পেছনে খুলল না, তাকালো না, 1 ইঞ্চিও নড়ল না তার শরীর। শুধু পিঠের পেশিগুলো চানচান হয়ে উঠল। শিলি বেগম অবশেষে চোখে প্রথমে ঝিলমিল, তারপর বারিশের পিঠের দিকে তাকালেন। কি বলে এই মেয়ে? চাচ্চুকে চাচ্চু ডাকতে না করায় সোজা পাগলু? অন্য পাশে চুম্পা 2 চোখ কপালে তুলে হা হয়ে ঝিলমিলের দিকে তাকিয়ে রইল। ওরে পোল্টিবাস মেয়ে, একটু আগেও আমার কাছে কান্দা কাটি কইরা করা করা নালিশ ঠুকলো, ডাকিল মেন্টাল এলিয়ান। এখন হুট কইরাই রং পাল্টায় গেল, জইলা গইলা জল আইয়া সোজা পাগলু। মনে মনে আওড়ালো সে। সবচেয়ে মারাত্মক বিস্ফোরণটা ঘটলো জারিফের ভেতর। বাকরুদ্ধ হয়ে দাঁড়িয়ে আছে ছেলেটা। বারিশ ধীর গতিতে ঘাড় ফেরালো। কপালের উপর দুটো সূক্ষ্ম ভাঁজ গভীর থেকে গভীরতর। তার চোখের কোণে তীব্র এক বিভ্রান্তি ও বোধগম্যহীনতার ছায়া। ঝিলমিল প্রথমে একটু ইতস্তত করে পরক্ষণেই ভয় আর সংশয় ছেড়ে ফেলে একদম সোজা বারিশের সেই বিভ্রান্ত চোখের উপর দৃষ্টি স্থির রাখলো। গলার স্বর বেশ স্পষ্ট আর স্বাভাবিক রেখেই বললাম, হ্যাঁ, তোমারই ডাকছি। উপরে না গিয়ে এখানেই বসে খাই, চলো। তুমি টেবিলে গিয়ে বসো, আমি খাবার আনছি। বারিশ এবার ভেতরে ভেতরে আরো অবাক হলো, তবে চেহারায় আর তা প্রকাশ করলো না। ঝিলমিল আর চোখে তাকালো জারিফের দিকে। জারিফের মুখটা তখন সত্যি দেখার মতো ছিল। চোয়াল ঝুলে গেছে তার, চোখ দুটো রাগে কোটর থেকে বেরিয়ে আসার জোগাড়। বারিশ এবার একবার জারিফের দিকে তাকে বিনা বাক্যে টেবিলে গিয়ে বসলো। ঝিলমিল আর দেরি করলো না, চুম্পার হাত থেকে ট্রেটা নিজের হাতে নিয়ে সোজা ডাইনিং টেবিলে গিয়ে চলে এলো। বাটিগুলো ঢাকনা সরাতে ধোয়া ওঠা খাবারগুলো অত্যন্ত যত্নের সাথে সে প্রথমেই বারিশের প্লেটে বেড়ে দিল। এরপর নিজের প্লেটেও পরিমিত খাবার বেড়ে নিয়ে বারিশের ঠিক পাশের চেয়ারটায় ঘেঁষে বসলো। টেবিলের ঠিক অন্য পাশে এসে বসেছে জারিফ, তার থমথমে মুখটায় রাগের স্পষ্ট ছায়া। শিলি বেগম ছেলের প্লেটে খাবার বেড়ে দিতে লাগলেন, কিন্তু থালার দিকে তাকানোর কোনো আগ্রহ নেই জারিফের। জারিফের জ্বলন্ত দৃষ্টি সোজা আড়াআড়ি গিয়ে আটকে আছে ঝিলমিলের উপর। খাবার মুখে তোলা তো দূরের কথা, ঝিলমিলের এই আত্মবিশ্বাসী ভঙ্গিটাই তার গলায় যেন কাটা হয়ে বিঁধেছে। এদিকে ঝিলমিল জারিফের সেই বিষাক্ত চাহনি পুরোপুরি উপেক্ষা করে বেশ শান্ত ভঙ্গিতে খাবার খাচ্ছে, যেন এই টেবিলে বারিশ আর সে ছাড়া আর কোনো কার উপস্থিতি অস্তিত্বই নেই। নিজে হাতে খেতে পারবে নাকি খাইয়েও দিতে হবে? বাক্যটা বলে সে বারিশ জারিফকে খোঁচাই দিল। বারিশ আবারও জারিফের দিকে তাকালো। বারিশ দেখলো তার দৃষ্টি ঝিলমিলের উপর। খেতে থাকা ঝিলমিলের হাত থামিয়ে দিয়ে উঠে দাঁড়িয়ে বললাম, রুমে চলো। কেন? এখানেই বসে খাই প্লিজ। শুনল না বারিশ, টেনে নিয়ে গেল। যেতে যেতে টুম্পাকে বললো যেন খাবারগুলো রুমে দিয়ে আসে। ঝিলমিল আর বাড়াবাড়ি করলো না, নিঃশব্দে বারিশের টানের সাথে সাথে নিজের পা মেলালো। টুম্পা খাবার দিয়ে আসার পর খাবার খেতে খেতে ঝিলমিল একবার বারিশকে জিজ্ঞেস করলো, খাবার কেমন হয়েছে চাচু? বারিশ তখন ওয়াশরুম থেকে হাত ধুয়ে বের হচ্ছিল। টিস্যু হাত মুছতে মুছতে নির্ভাবনে বলল, ভালো না। ঝিলমিলে খুব বলতে ইচ্ছে করলো,
ভালো না লাগলে যেন রেঁধে খায় নিজে, কিন্তু বলল না। একটা শার্ট বের করো, বের হবো আমি একটু। সে নিজেও তো হাত দিয়ে আসলো, বের হতে পেছন থেকে বারিশের হুকুম ভেসে এলো। বিরক্তিতে ফোঁস করে একটা দীর্ঘশ্বাস ছাড়লো ছেলেমেল। ড্রপ খুলে টেনে বের করে আনলো একটা নিখুঁত আয়রন করা কুচকুচে কালো শার্টটা নিয়ে বারিশের সামনে গিয়ে বাড়িয়ে দিল, কিন্তু এই নিন। বারিশ কাপড়টা হাতেই দিল না। চোখের পলকে ঝিলমিলে বাড়িয়ে দেওয়া কবজিটা ধরে পিঠের পেছনে মুচড়ে ধরল। এত দ্রুত ঘটল যে ঝিলমিল সামলে ওঠার সুযোগটুকুই পেল না। পিঠের সাথে হাত ছেটে যেতে ব্যথায় একটু কুকিয়ে উঠল সে। বারিশ তার কাছাকাছি এসে হাড় কাঁপানো কঞ্চে ফিসফিস করে বলল, মনে করেছিলাম না চাচ্ছ বলতে। টেল মি, কিসের প্রবলেম তোমার? আগে হাত ছাড়ুন, ব্যথা পাচ্ছি আমি। বিন্দু মাত্র ঢিলে গলল না হাতের মুঠি। যুবক ঝিলমিলের চোখের দিকে তাকে রুড়ো গলায় বলল, আগে বলো তোমার কি সমস্যা? মেয়েটা এবার খানিক ক্লান্তি ভঙ্গিতে চোখ বুঝল, তারপর একটা শক্ত নিঃশ্বাস ছেড়ে মুখ ফিরিয়ে দিয়ে বলল, কোনো সমস্যা নেই, আর বলবো না। বারিশ এক মুহূর্ত তার থমথমে মুখের দিকে তাকিয়ে তারপর জিজ্ঞেস করলাম, মনে থাকবে? থাকবো। একই কথা আরও বলেছে, তবে লাভ হয়নি। তবু কবজিটা ছেড়ে দিল বারিশ। নিজের অবশ হয়ে আসা হাতটা চেনে নিয়ে গায়ে হাত বুলালো ঝিলমিল। জায়গাটা লাল হয়ে গেছে। বারিশ সেদিকে কোনো নজর না দিয়ে আয়নার সামনে দাঁড়ালো। কালো শার্টটা গায়ের উপর চাপিয়ে দিয়ে শান্ত স্বাভাবিক গলায় হুকুম দিল, বোতামগুলো লাগিয়ে দাও। ঝিলমিলের মেজাজটা এবার সত্যি সত্যি চটে গেল। নিজের লাল হয়ে যাওয়া হাতটার দিকে একবার তাকিয়ে তারপর বারিশের দিকে অবিশ্বাস্য চোখে তাকিয়ে বললাম, এটাও এটাও আমাকেই করতে হবে? বারিশ কোনো জবাব দিল না। ঝিলমিলও আর উত্তরের আশা না করে এক পা এগিয়ে গেল। গভীর ভাব মুখে ফুটিয়ে চুপচাপ বারিশের শার্টের বোতামে হাত লাগালো সে। চাচার বন্ধুকে আমি স্বামী মানবো কি করে বলুন তো? প্রথমত আপনি আমার চাচুর ফ্রেন্ড, তারপর হলেন হবু ফুপা, তার উপর আবার আমার ক্লাসের টিচার। এগুলো এক সম্পর্ক পায়ে ঠেলে হুট করেই আপনাকে স্বামী মেনে নেওয়া কি মুখের কথা? আপনার দিকে তাকালেই তো আমার একটা চাচু চাচু ভাইব চলে আসে, চাচু ডাকতে মন চায়। স্বামীর বুকে শার্টের বোতামগুলো লাগিয়ে দিতে দিতে বলল ঝিলমিল। তার ধমক খেয়েও খুব শান্তভাবে নিজের যুক্তিগুলো উপস্থাপন করছিল মির্জা। শেষ বোতামটা লাগাচ্ছিল সে। ঝিলমিলের কথা শেষ হতে না হতেই বারিশ চরম বিরক্তি নিয়ে আবারও দুই হাতে বোতামগুলো খুলতে শুরু করলো। একেবারে নির্বিকার ও শক্ত গলায় বলল, আসো বাসর করে, সব ঠিক হয়ে যাবে। সরাসরি এমন বাঁকে কান দিয়ে ধোয়া বের হলো কিশোরীর। পেটটাও মোচড় দিয়ে উঠল বোতাম খোলার। হাত দুটো ছট করে ধরে ফেললো বলা। আপনি আমার অশ্লীল কথা কেন বলছেন? বারিশ শক্ত চোখে তাকালো নিচু কিন্তু কড়া গলায় বলল, কারণ আমি আর কোনো সমাধান দেখছি না। মেজাজ খারাপ করে দিচ্ছ বারবার। বউ আমাকে চাচু ডেকে ঘুরে বেড়াচ্ছে। পাবলিক জানলে আমার ইজ্জতের আর কিছু অবশিষ্ট থাকবে না। এর চেয়ে ভালো স্বামীর অধিকার বুঝিয়ে দিই, তাই আমাকে দেখলে আর চাচু ডাকতে মন চাইবে না। ঝিলমিল চোখ দুটি বড় বড় করে বারিশের হাত দুটি চেপে ধরে রেখেই বলল, মুখ ফসকে বের হয়ে গেলে আমার কি দোষ? আচ্ছা, আর বলবো না। বারিশ ঝিলমিলের দিকে কড়া চোখে তাকে ছাঞ্চা গলায় বলল, এই কথা অনেকবার বলেছ, কিন্তু ফলাফল জিরো। আচ্ছা, ডাকলে সমস্যাটা কি? চাচাই তো ছিলেন, আবার হয়েও যেতে পারেন। আবার হয়ে যেতে পারি মানে? আমার আব্বু এই সম্পর্ক মানবে না। ফুপিকেই আপনার সাথে বিয়ে দিতে চায়নি, সেখানে আমি তো তার মেয়ে। দাদিমার জন্য চুপচাপ আছে এখন, আর আপনার আম্মাও এই সম্পর্ক মানবে না। আর তুই? হঠাৎ এমন ভিন্ন সম্বোধনে বিস্মিত নয়নে বারিশের দিকে চোখের দিকে তাকালো ঝিলমিল। চোখ দুটো একদম শান্ত জমাট বাঁধার মতন স্থির আর অনুভূতিহীনতায় ঢাকা। সেই নিষ্প্রিয় চোখের চাউনিতে ঝিলমিলের বুকের ভেতরটা ধক করে কেঁপে উঠল। তোতলা ছন্দে ঝিলমিল জিজ্ঞেস করল, কি বললেন? বারিশ এলোমেলো ঝিলমিলের চোখে চোখ রেখে আগের মতো বরফের মতন ঠান্ডা ও নিচু স্বরে বলল, তোর কি মতামত? আমার আবার কি ইচ্ছা থাকবে? আপনি এভাবে তুই করে বলছেন কেন, আর এইভাবে তাকাচ্ছিনে বা কেন? বারিশ চোখ বন্ধ করে একটা লম্বা শ্বাস টানল। তারপর চোখ খুলে ঝিলমিলের দিকে স্থির দৃষ্টি রেখে ধীর গলায় বলল, আমি তোমার মতামত জানতে চাইছি, বলো শুনে। জানি না। তুমি কি চাও? আমি কি চাইবো?
আমি কিছুই চাই না। বাদ দিন, এসব কথা পরে হবে। কোথায় না যাবেন যান, এবার ঘুম পাচ্ছে আমার। ঝিলমিল বলল না। জারিফকে একটু শিক্ষা দিতে পারলেই ও এবারই ছেড়ে ভাগবে। বারিশও আর কোনো প্রশ্ন করলো না, চলে গেল। তবে ঝিলমিলের ঘুমের 12টা বাজে, তারপরে গিয়েছে। টেবিলের উপর মোটা এক গাদা হোমওয়ার্কের ফাইল ফেলে দিয়ে গেছে, যা শেষ না করে আজ রাতে ঝিলমিলের ঘুমানোর আর কোনো সুযোগ নেই। বারিশ মূলত বন্ধুদের ডাকে বাইরে এসেছে। ধানমন্ডি লেকের পাড়ে নিরিবিলি আবছা আলোয় ঢাকা ক্যাফের ওপেন রুফটপে বসেছে বন্ধুদের এই লেট নাইট আড্ডা। এই আড্ডায় মেহরাজও আছে, কিন্তু বারিশ আসার পর থেকে বাকি সব বন্ধুরা মেহরাজ আর বারিশকে নিয়েই খেপাতে ব্যস্ত। কারণটা, এক রাতের ব্যবধানে মেহরাজ স্রেফ বন্ধু থেকে বারিশের চাচার শ্বশুর বনে গেছে। তবে বারিশের এসব আলতু ফালতু কথায় মোটেও কান নেই। সে চেয়ারে হেলান দিয়ে এক পা এইদিকে ছড়িয়ে তো অন্য পা আলাদা একটা চেয়ারে তুলে নিজের মতো করে ধীরে সুস্থে সিগারেটের ধোঁয়া উড়িয়ে যাচ্ছে। বারিশের দিকে তাকে নীল আক্ষেপে শুরু পড়ল। তুই তো জব আর বউ পেয়ে দিন দিন আমাদেরকে ভুলেই যাচ্ছিস। তোদের মনে রাখার মতো দুটো কারণ বল। বাহ, এত স্বার্থপর তুই, এখন বন্ধুত্বের মাঝেও কারণ খুঁজছিস। পাশে বসে থাকা মেহরাজ এবার বেশ বিরক্তি নিয়ে বলল। বারিশ, তুই এসব ছাইপাশ খাচ্ছিস কেন? আমার কিন্তু একদম পছন্দ না। বারিশ আগের মতো বসে থেকে চোখ ঘোরাল মেহরাজের দিকে। তারপর তার নজর গিয়ে পড়ল মেহরাজের নিচের আঙুলে চেপে রাখা জ্বলন্ত সিগারেটের উপর। নিচে দিব্যি টেনে যাচ্ছে আর মুখে বলছে পছন্দ না। সেদিকে তাকিয়ে বারিশ নিষ্প্রিয় গলায় বলল, তোর পছন্দ না তাতে আমার কি? দেখ, আমি এখন তোর চাচা শ্বশুর। আমার সামনে তুই এগুলো খেতে পারিস না। আর তাছাড়া আমার ভাইজি জানলে কষ্ট পাবে। তাতে আমার কি? আবারও একই নির্ভাবক উত্তর দিল একগুয়ে যুবক। তোর কি মানে রে? এই দেখ, এসব বাজে অভ্যাস না ছাড়লে কিন্তু ঝিলমিলকে বাপের বাড়ি ফিরিয়ে আনবো আমি। আমার বাড়ির আশেপাশে যদি তোকে দেখি তোর পা দুটো ভেঙে দেব। মেয়েরাজ সাথে সাথে বাকি বন্ধুদের দিকে ফিরে নালিশের সুরে বলে উঠল, দেখলি তোরা, একটাবার দেখ, চাচা শ্বশুরকে সামান্যতম সম্মানটুকুও দিচ্ছে না ও। কথাটা শোনা মাত্রই টেবিলের সব একসাথে হেসে উঠল। তাকে খোঁচা মেরে সম্মুস্বরে বলে উঠল বন্ধুরা, আহা বারিশ, সিগারেট খাচ্ছিস কেন বলতো? তোর চাচা শ্বশুর তো এসব একদম পছন্দ করে না। রাত ভালোই হয়েছে, 12টার কাছাকাছি। কোনো পূর্বাভাস ছাড়াই সিট ছেড়ে উঠে দাঁড়ালো বারিশ। এখনও এখানে এসে সিগারেট আর কফি খেয়েছে শুধু। সে একটা ওয়েটারকে ডেকে বলল, সবার বেল আমার শ্বশুর দেবে। বলে চলে গেল একদম। পেছন থেকে মেহরাজ গালাগালি করছে, বাকি বন্ধুরা হাসছে, সেসবে কান দিলই না। মেহরাজের বেপরা ভাতিজি জামাই নিজের বাইকের চাবির তোরাটা আঙুলে নাচাতে নাচতে রুফটপ থেকে নেমে গেল সে। বারিশ চলে যাওয়ার পর মেহরাজও আর বেশিক্ষণ থাকলো না সেখানে। বন্ধুদের সবার বিল মিটিয়ে বাইক নিয়ে রাস্তায় বেরিয়ে পড়লো সে। বারিশের এমন খামখেয়ালি ব্যবহারে ভীষণ বিরক্ত মেহরাজ। বন্ধু হিসেবে বারিশের এই বেপরা রূপ মেনে নেওয়া গেলেও নিজের ভাইয়ের মেয়ের জামাই হিসেবে তাকে কোনোভাবে মেনে নিতে পারছে না সে। তার পুতুলের মতো নিষ্পাপ ভাতিজি একটা মার্জিত ভদ্র আর সভ্য জামাই ডিজার্ভ করে এমন একজন বাঁধনহারা লোক নয়। ভাবনার সুতোয় টান পড়লো হুট করে। অন্ধকার রাস্তায় আচমকা তার বাইকের একদম সামনে এসে পড়লো একটা লোক। অপ্রত্যাশিত এই ঘটনায় ঘাবড়ে গিয়ে মেরাজ করা ব্রেক কষল, কিন্তু সামলাতে না পেরে বাইক সহ উঁচু গিয়ে সোজা লোকটার গায়ের উপরে গিয়ে পড়লো সে। লোকটা নিচে আর সে উপরে। ধরফড় করে মুখ তুলে তাকাতেই মেহরাজের চোখ পড়লো এক মধ্যবয়স্ক এক লোককে। বয়সে 40-এর কোঠায় পেরিয়েছে নিশ্চিত। লোকটি চোখ দুটো বুজে অস্পষ্ট গলা বিড়বিড় করে বলছে কিছু। আমি আসছি বউ, এবার আমি সত্যি চলে আসবো তোমার কাছে। লোকটার মুখ থেকে অসংলগ্ন বাক্যগুলো বের হতে মেরাজের মুখটা কুঁচকে গেল। বাতাস জুড়ে মদের বৃষ্টি দুর্গন্ধ ভেসে আসছে। লোকটা তড়িঘড়ি করে লোকটার উপর থেকে সে সরে এলো। পকেট থেকে চট করে মাছটা বের করে নাকে মুখে চেপে ধরল মেহরাজ। তারপর পা দিয়ে আলতো করে ধাক্কা মেরে লোকটাকে ডেকে বলল, এই যে ভাই, শুনছেন? উঠুন এখান থেকে। লোকটা চোখ না খুলে বিড়বিড় করে বলল, আমাকে ডেকো না তো, আমি মরে গেছি। আমি এবার আমার বইয়ের কাছে যাব। মেরাজ চারপাশটা এক নজর দেখে নিয়ে কড়া গলায় বলল, আপনি মারেননি, তবে এভাবে পড়ে থাকলে আর কিছুক্ষণ পর সত্যি সত্যি মরবেন। এটা হাইওয়ে, দ্রুত উঠুন এখান থেকে। কিন্তু লোকটার
ওঠার কোনো নামই নিল না। রাস্তায় শীর্ষে সে চোখ বুজে কী সব যেন হাবিজাবি ফিসফিস করে বলছে। চলল মাতাল বেচা। রাস্তার মাঝখানে মাতাল লোককে ফেলে রাখা বিপজ্জনক বুঝে মেহরাজ এবার বিরক্তি হলো। লোকটার জামার কলার ধরে তাকে টেনে টেনে সোজা করলো। টেনে হিঁচড়ে কোনো মতে রাস্তার একপাশে নিয়ে গিয়ে দাঁড় করলো তাকে। তার ঝাপসা চোখের দিকে তাকে মেহরাজ অধৈর্য গলায় জিজ্ঞেস করলো, আপনার বাসা কোথায় বলবেন? লোকটা কিছুক্ষণ হা করে তাকিয়ে থেকে হঠাৎই হেসে উঠল। জাহান নামে। মানে জাহান নামে আবার কারো বাসা হয় নাকি? হায় হায়, জীবনে বহু পাপ করেছি, ওটাই এখন আমার আসল বাসা। উফ, নাটক বন্ধ করে সোজা বলবেন ঠিকানাটা কোথায়? লোকটা কোনো সোজা উত্তরই দিল না। নিজের পকেট থেকে অনেক কষ্ট করে ফোনটা বের করে মেহরাজ এদিকে বাড়িয়ে দিয়ে বলল। আমার মেয়ে জানে? মেহরাজ আর কথা না বাড়িয়ে ফোনটা হাতে দিল। কন্ট্যাক্ট লিস্টে গিয়ে দেখলো মামুনি নামে একটা নাম্বার সেভ করা আছে। কোনো উপায় না পেয়ে সেই নাম্বারে ডায়াল করে দিল সে। ওপাশ থেকে কল রিসিভ হতেই একটা ছিমছা মেলি কণ্ঠ ভেসে এলো। হ্যালো বাবা, আমি এখন তোমাকে নিয়ে আসতে পারবো না। তুমি যেখানে আছো সেখানেই চুপচাপ ঘুমিয়ে পড়ো তো। মেয়েটার কণ্ঠ জড়ানো, নিশ্চিত ঘুমিয়ে পড়েছিল। মেহরাজ নিজের গলার স্বর কিছুটা কড়া করে বলল, হ্যালো শুনুন, আমি আপনার বাবা নই। আপনার বাবা মাল খেয়ে টাল হয়ে হাইওয়েতে পড়ে আছে, আর একটু হলেই আমাকে সঙ্গে নিয়ে উপরে চলে যেতেন। দয়া করে ড্রামা বন্ধ করে দ্রুত আপনার বাসার ঠিকানা বলুন। মেহরাজ এমন শক্ত গলা শুনে কয়েক সেকেন্ড একদম নিঃশব্দ হয়ে পড়ে রইল ওপাশে মেয়েটি, হয়তো অপ্রস্তুত হয়ে পড়েছে। তারপর একটা দীর্ঘশ্বাস ফেলে দ্রুত বাসার ঠিকানা বলে দিল। কথা শেষ করে ফোনটা পকেটে পুরে নিল মেহরাজ। রাস্তার বাইকটা আছাড় খাওয়ার কারণে ওর নিজের ডান হাতের কোনো এর কাজটা বেশ কিছুটা ছুলেই গেছে। চলছে ভীষণ। তার উপর এই বাড়তি ওজনের ঝোলে পড়া একটা মানুষকে টেনে টুনে দাঁড় করাতে গিয়ে সে রীতিমতো হাঁপিয়ে উঠেছে। নিজের বাইকটা সোজা করে দাঁড় করিয়ে অমানসিক কষ্টে সে মাতার লোকটাকে টেনে বাইকের পেছনের সিটে তুলল। লোকটা যাতে পেছন থেকে গড়িয়ে পড়ে না যায় সেজন্য লোকটার দুই হাত দুটো টেনে নিজের পেটের সাথে শক্ত করে মুড়িয়ে পেঁচিয়ে নিল মেহরাজ। তারপর এক হাতে কোনো মতে বাইকের হ্যান্ডেল সামলে আর অন্য হাতে পেছনে মাতার লোকটাকে শক্ত করে ধরে রেখে গন্তব্যের দিকে রওনা দিল সে। চলন্ত বাইকের হাওয়া মাতাল লোকটা নিজের সমস্ত ভার ছেড়ে দিয়ে সোজা মেহরাজের পিঠে মাথা রেখে শান্তিতে ঘুমিয়ে পড়ল। পিঠের উপর মদের দুর্গন্ধযুক্ত এই অনাকাঙ্ক্ষিত স্পর্শ পেয়ে মেহরাজের পিত্তি চলে গেল। তাতে তহত চেপে আকাশের দিকে মুখ করে বিড়বিড় করে বলে উঠল সে, ও গড, মুভিতে নায়কের গাড়ির সামনে এসে পড়ে সুন্দরী নায়িকা, নায়ক গিয়ে নায়িকার উপর পড়ে অ্যাক্সিডেন্টাল কিস হয়, আর আমি গিয়ে পড়লাম পারফিউমহীন মাতালের উপর। গভীর রাতে বাড়ি ফিরল বাড়ি। ড্রয়িং রুমের বাতিটা জ্বালানোই ছিল। কদম ফেলতেই সোফায় বসে থাকা তার বাবা চঞ্চল শেহরিয়ারের মুখোমুখি হতে হলো ওকে। গলার স্বর গভীর করে চঞ্চল সাহেব জিজ্ঞেস করলেন, এত রাত অব্দি কোথায় ছেলে দিয়ে? বন্ধুদের সাথে। চঞ্চল সাহেবের চোয়াল শক্ত হয়ে এলো। ছেলের এই উদাসীনতা সহ্য করা কঠিন। নিজের স্বভাব এবার একটু বদলাও। নতুন বউকে ঘরে ফেলে রেখে তুমি রাত বিরতে বাইরে আড্ডা দিয়ে বেড়াচ্ছ। এখন অন্তত নিজেকে পরিবর্তন করার চেষ্টা করো। তার স্বর কঠোর। বারিশ থামলো, বাবার দিকে এক পলক চাইল। তার চোখে মুখে বিন্দুমাত্র পরিবর্তনের তাগিদ নেই। ঠান্ডা গলায় জবাব দিল, পারবো না। আমাকে এভাবে মেনে নিয়ে যার থাকার সে থাকবে, আর না থাকার থাকলে ছুটে চলে যাবে। চঞ্চল সাহেবের উত্তরের অপেক্ষা না করে সে নিজের রুমের দিকে হেঁটে গেল। চঞ্চল সাহেব দীর্ঘশ্বাস ফেলে বসে রইলেন। তারপর লাইটটা নিভিয়ে নিজের ঘরে শুতে চলে গেলেন। বারিশ রুমের দরজাটা লক করে ভেতরে ঢুকতেই দেখলো চারপাশটা ঘুটঘুটে অন্ধকার। বারান্দা থেকে আসা সামান্য একটু হালকা আলোয় রুমের অবয়বটা স্পষ্ট হচ্ছে। কিছুটা বিছানার দিকে তাকাতে ওর চোখ পড়ল। ঝিলমিল ঘুমিয়ে আছে। একটা কোলবালিশ শক্ত করে বুকের সাথে জড়িয়ে গায়ে চাদর টেনে শান্ত হয়ে শুয়ে আছে মেয়েটা। বারিশ স্থির পায়ে এগিয়ে গিয়ে বিছানার পাশে দাঁড়ালো। নিঃশব্দে কিছুক্ষণ ঘুমন্ত মেয়েটার বিষণ্ণ মুখের দিকে নিষ্প্রাণ চোখে তাকিয়ে রইল সে। তারপর ঝিলমিলের কাঁধে
হাত দিয়ে সামান্য ধাক্কা দিয়ে ডেকে তুলল। কয়েক মুহূর্ত পর ঘুম ঘুম চোখে খুব কষ্ট করে চোখ মেলল ঝিলমিল। আধো ঘুমের জড়ানো গলায় জিজ্ঞেস করল। কি হয়েছে? বারিশ সোজা দাঁড়িয়ে থেকে নিচু গলায় বলল। আমার খেতে পেয়েছে। ঝিলমিল সামান্য সুকুচকে তাকালো। গলার স্বর তখনও ভারী। তো খাবার গরম করে দাও। ঝিলমিল অন্ধকারে এক দৃষ্টিতে বারিশের মুখের দিকে তাকিয়ে রইল এক মুহূর্ত। কোনো প্রতিবাদ করলো না, কোনো কড়া কথাও বললো না, শুধু লোকটার এই অসময়ের হুকুমটা মেনে নিতে না পেরে কেঁদে দিল। কলিং বেল বাজতেই দরজা খুলে দিল ইরান। চোখে তার রাজ্যের ঘুম, চুলগুলো উস্কো খুস্কো, কিন্তু দরজার ওপাশে দাঁড়ানো মানুষটাকে দেখা মাত্র চোখের সমস্ত ঘুম পাখির মতো ডানা মেলে উড়ে গেল। চোখ দুটো বড় বড় হয়ে উঠল, বিস্ময় হতবাক হয়ে পড়ল। ভাইয়া আপনি? অপর পাশ থেকে মেহরাজও বলে উঠল সমপরিমাণ বিস্মিত স্বরে। তুমি? মেহরাজের কাঁধে তখন শরীরের পুরো ভার ছেড়ে দিয়ে ঝুলে আছেন ইরানের মাতাল বাবা সুলতান আহমেদ খোকন। অনবরত বিড়বিড় করে নিজের পুরনো দিনের কোনো হিসাব মেলানোর চেষ্টাই করছেন। ইরান তড়িঘড়ি করে এগিয়ে এসে নিজের বাবাকে একপাশ থেকে চেপে ধরল। বাবার এক হাত মেহরাজের কাঁধ থেকে সরিয়ে নিজের কাঁধে তুলে নিল। দুজন মিলে টেনে টেনে সুলতান সাহেবকে ড্রয়িং রুমের সোফাটার উপর বসতে ফেলতেই লোকটা কাচের গ্লাসের মতো ধপাস করে কাত হয়ে পড়ল। মুখে এখনো আদো আদো বলি। আমি খোকন, আমার সাথে চালাকি না। সোফায় বাবার পা দুটো তুলে দিতে দিতে ইরান একটা দীর্ঘশ্বাস ফেলে মেহরাজের দিকে তাকিয়ে বলল। আপনি তাকে কোথায় পেলেন ভাইয়া? আমি পাইনি, সে আমার উপর এসে পড়েছে। বাপকে মাতলামি করতে পাঠিয়ে নিজে আরাম করে ঘুমাচ্ছ? মাতাল বলবেন না আমার বাবাকে। রাস্তাঘাটে মাতলামি করে বেড়াচ্ছে আর মাতাল বললেই দোষ? ইরান আর কোনো উত্তর দিল না। মেহরাজ ঘরের এদিক ওদিক একবার চোখ বুলিয়ে নিয়ে হঠাৎই প্রশ্ন করল। তোমার মা কোথায়? প্রশ্নটা শুনতেই যেন খানিকটা চুপসে গেল ইরান। এবারও মুখ খুলল না সে। মহারাজ তখনও কারোর অপেক্ষায় স্থির দৃষ্টিতে তাকিয়ে আছে ইরানের মুখের দিকে। অবশেষে ইরান নিচু গলায় বলল। নেই। কোথায় গিয়েছে? যেখানে গেলে আর ফেরে না সেখানে। একটু থেমে থমকালো মেহরাজ, গলা খাকারি দিয়ে বলল। ও আই এম সরি, বুঝতে পারিনি আমি। এতক্ষণে মিরাজের মাথায় পুরো বিষয়টা ঢুকলো। রাস্তা আসার সময় মাতাল লোকটা কেন বারবার বউয়ের কাছে চলে যাবে বলে বিড়বিড় করছিল, তার আসল কারণ এতক্ষণে পরিষ্কার হলো। হঠাৎ ইরানের দিকে নজর গিয়ে আটকালো মেহরাজের হাতের ক্ষতের উপর। সে সোজা এগিয়ে এসে মেহরাজের হাতে স্পর্শ করে উদ্বিগ্ন গলায় বলল। আপনার তো অনেকখানি কেটে গিয়েছে, জ্বলছে নিশ্চয়। বসুন, আমি ওষুধ লাগিয়ে দিচ্ছি। কথা বলে সে ফার্স্ট এড বক্স আনতে যেতে নিলে মেহরাজ তাকে ডেকে মানা করে। কোনো দরকার নেই, আমি ঠিক আছি, এখন বাসায় যেতে হবে। কিন্তু ইরান তো কোনো কথা না শুনে সোজা গিয়ে দরজায় লক লাগিয়ে দেয়। না, আগে ওষুধ লাগিয়ে দেব, তারপর যাবেন। অজ্ঞতা বাধা না দিয়ে মেহরাজ চুপচাপ বসে রইল। ইরান ফার্স্ট এড বক্সটা নিয়ে এসে মেহরাজের হাতের ক্ষতর অংশে যত্ন করে ওষুধ লাগাতে লাগলো। ছেলেটা একবার নিবিষ্ট মনে কাজ করতে থাকা ইরানের দিকে তাকালো, আর আরেকবার সোফায় উপর হয়ে বসে থাকা শুয়ে থাকা লোকটার দিকে তাকালো। গম্ভীর স্বরে জিজ্ঞেস করলাম। এখানে তোমরা দুইজনেই থাকো? জি ভাইয়া। তোমাকে না বলেছি আমাকে ভাইয়া না চাচু ডাকবে? কেন? ঝিলমিল আর তুমি আমার চোখে সমান, তাই। ইরানের হাত থামলো না, কিন্তু চোখ দুটো চকচক করে উঠলো ও মুখ তুলে ঠান্ডা গলায় বললাম। তাহলে আপনাদের পারিবারিক সম্পত্তির ভাগও আমাকে দিয়েন। কেন? আপনিই তো বললেন ঝিলমিল আর আমি আপনার কাছে সমান, তাহলে সব সমানের সমান দেবেন। তবু হাতটা কিছুটা শরীর নিয়ে সোজা হয়ে বসলো। দেখো, আমি মজা করছি না, আমার গার্লফ্রেন্ড আছে, তাই এসব করে কোনো লাভ নেই। বাক্যটা শেষ হতে না হতে ইরান মেহরাজের হাতটা ছেড়ে দিল। মুহূর্তের মধ্যেই বন্ধ হয়ে গেল ওষুধ লাগানো। ছেলেটা কিছু বুঝে ওঠার আগে ইরান সোজা হয়ে দাঁড়িয়ে পড়ে বলল। উঠুন, চলে যান। মানে? বলছি চলে যান। গেট আউট, গেট আউট। বলতে বলতে এক ঝটকায় দরজা খুলে দিল ইরান। মেহরাজ নিজেকে একটু সামলে নিয়ে বলল। তুমি কিন্তু আমায় অপমান করে তাড়িয়ে দিচ্ছ। ইরান দরজার হাতল শক্ত করে ধরে মেহরাজের চোখের দিকে তাকিয়ে কাঁচা কাঁচা গলায় বলল। অনেক জিনিসের যত্ন করে লাভ নেই, বের হন।
আমি একটু আগেই পায়ে ব্যথা পেয়েছি, হাঁটতে পারছি না। আপনি কষ্ট করে খাবার গরম করে খেয়ে নিন। কাঁদতে কাঁদতেই বলল ঝিলমিল, কিন্তু নিস্তার মিলল না। কথাটা শেষ করে মুখটা অন্যদিকে ফিরিয়ে নেওয়ার আগেই বারিশ নিজের দুই সুগঠিত পেশিবহুল বাহুতে ঝিলমিলকে পাজা করে তুলে নিল। হুট করে শূন্যে ভেসে উঠল আতঙ্কে, চিৎকার করে উঠতে চেয়েছিল বেচারি ঝিলমিল, দুই হাতে আঁকড়ে ধরে বারিশের শার্টের কলারটা। কিন্তু কিছু একটা বলার আগেই স্বামীর কটমট চোখে রক্তচক্ষু দেখে শব্দটা গলার কাছে আটকে গেল। বারিশ তাকে কোলে নিয়েই ধীরে ধীরে কিচেনের দিকে হেঁটে যায়। তারপর ঝিলমিলকে সাবধানে নামিয়ে দিয়ে ঝাঁঝে গলায় বলে, এবার গরম করে দাও। কান্না চেপে তাতে তহৎ কোচায় খাবার গরম করলো ঝিলমিল, প্লেটে বেড়েও দিল। কিচেনের একপাশে রাখা ছোট্ট ডাইনিং টেবিলটায় বসে নীরবে দর্শকের মতন মেয়েটার প্রতিটি নড়াচড়া পর্যবেক্ষণ করছিল বারিশ। প্লেটটি টেবিলের উপর নামিয়ে রেখে ঝিলমিল নিঃশব্দে যেমন এসেছিল তেমনি নীরবে প্রস্থান করতেই চাইল। গটগট করে পা বাড়ানোর আগেই যেন মাথার উপর দিয়ে দ্বিতীয় বোমাটাই ফাটলো বারিশ। খাইয়ে দিবে আমাকে একটু? পা দুটি যেন তৎক্ষণাৎ মেঝের সাথে শক্ত করে জমে গেল ঝিলমিলের সেই ধীর পায়ে। পেছনে ফিরল, কান্নায় ভিজে থাকা চোখ দুটোতে এতক্ষণ যে ভয় ছিল সেখানে এখন জমাট বেঁধেছে বিরক্তি আর এক অদ্ভুত বিস্ময়। বিষিয়ে ওটা গলায় বলল ঝিলমিল, আপনি কি ছোট বাচ্চা নাকি হাত দুটো কাজ করছে না আপনার? বারিশ জবাব দেওয়ার প্রয়োজনও মনে করলো না, চুপচাপ ঝিলমিলকে দেখছিল। ঝিলমিল এক পা এগিয়ে নিয়ে প্লেটটা দু হাতে তুলে নিল। রাগে শরীর কাঁপছে তার, প্লেটটা উঁচিয়ে পড়লাম। এখন এটা আমি হাত থেকে মেঝেতে ফেলে দেব, সব খাবার নষ্ট হয়ে যাবে, তারপর দেখবো আপনি কিভাবে খান। বারিশের মুখভঙ্গি বিন্দু মাত্র পরিবর্তন এলোই না। সে চেয়ারে হেলান দিয়ে ঠান্ডা গলায় বলল, আমাকে দাও, আমি ফেলে দিচ্ছি। তোমাকে কষ্ট করতে হবে না। থালাটা ভাঙার পর পুরো রান্নাঘর পরিষ্কার করে আবার নতুন করে আমার জন্য রান্না করবে। চয়েস ইজ ইয়ার্স। ঝিলমিল চমকে উঠে চট করে প্লেট সমেত অন্যদিকে ঘুরে দাঁড়ালো। না না, ফেলবেন না। এই লোকটাকে ঝিলমিল হাড়ে হাড়ে চিনে নিয়েছে। মুখে যখন বলেছে কাজটা সে করিয়েই ছাড়বে। লোকটার এই অসুস্থ একঘমি তার কাছে হার মেনে সে আবারও বারিশের দিকে ঘুরে দাঁড়ালো। ক্ষোভে রগ ফুলে ওঠা গলায় বলল, এভাবে খেলে খান, আমি আপনাকে খাইয়ে দিতে পারবো না। আপনি জানেন বাসায় আমাকে আম্মু নয়তো দাদিমা খাইয়ে দিত, মাঝে মাঝে আব্বুও দিত, সেখানে আমি আপনাকে রেঁধে দিচ্ছি, এর চেয়ে বেশি আর কিছু করতে পারবো না আমি। কথাগুলো শুনে বারিশ নিঃশব্দে চেয়ার ছেড়ে উঠে দাঁড়ালো। ঝিলমিলের বিষণ্ণ ক্লান্ত মুখের দিকে কিছুক্ষণ স্থির দৃষ্টিতে তাকিয়ে থেকে গম্ভীর কণ্ঠে বলল, আচ্ছা থাক, লাগবে না। বলে সে কিচেনের বাইরে পা বাড়ালো। লোকটা বারিশকে এভাবে হঠাৎ উঠে চলে যেতে দেখে ঝিলমিল হতবাক হয়ে গেল। মেজাজ আর পারল না ধরে রাখতে, পেছন থেকে ডেকে উঠল, কোথায় যাচ্ছেন? খাবেন না? না। তাহলে এই খাবারের কি করব আমি? ফেলে দাও। মাঝরাতে ঘুম থেকে তুলে এত মানসিক অত্যাচার করে খাবার গরম করালো, আর এখন বলছে খাবে না। রাগে কষ্টে ঝিলমিলের গায়ে আগুনই ধরে গেল। সে দ্রুত পায়ে গিয়ে বারিশের পথ আটকে শক্ত করে চেপে ধরলো তার বাহুটা। আচ্ছা আসুন, আমি আমি খাইয়ে দিচ্ছি, আসুন। ঝিলমিলের স্পর্শে থমকে দাঁড়িয়ে পেছনে ঘুরে তাকালো বারিশ। কিচেনের বাইরে পুরোটাই নিঝুম অন্ধকার। ওরা এখন লিভিং রুমের সীমানায় দাঁড়িয়ে। সেই অন্ধকার ঘরে কেবল কিচেন থেকে এক ঝলক আবছা হলুদ আলো এসে পড়েছে ওদের উপর। সেই আলোয় ঝিলমিলে ফর্সা বিষাদগ্রস্ত মুখের সাথে তার বিরল হ্যাজল রঙের চোখের মণি দুটো অদ্ভুত এক আকুলতা চিকচিক করছে। বারিশ নিজের দৃষ্টি সরিয়ে নিল মেয়েটার চোখ থেকে। ঝিলমিলের মৃদু আওয়াজ স্পর্শ ছেড়ে নিজের বাহু ছড়িয়ে দিয়ে নিয়ে নিঃশব্দে গিয়ে বসলো লিভিং রুমের বড় ডাইনিং টেবিল চায়। কিচেন থেকে ভেসে আসা আবছা আলোটুকু সেখানেও কিছুটা ছড়িয়ে আছে। ঝিলমিল নীরবে কিচেনে ফিরে গেল, প্লেটটা তুলে এনে টেবিলের উপর রাখলো। তারপর খাবার মেখে প্রথম লোকমাটা তুলে নিল হাতে। বারিশের মুখের সামনে হাত বাড়িয়ে দিয়ে কিছুটা খোঁচা মেরে বললাম, হা করতে পারবেন নাকি এটাও আমায় করিয়ে দিতে হবে? বারিশ বাকপিতনটা গেলই না, চুপচাপ হা করল। ঝিলমিল বেশ সাবধানে খাবারটুকু মুখে তুলে দিতে চেয়েছিল, কিন্তু অন্ধকারের কারণে হোক কিংবা হাতের কাঁপুনিতে খাবারের অর্ধেকটা বারিশের মুখে গেল আর বাকি অর্ধেকটা গড়িয়ে পড়ল ছাটির উপর। এক মুহূর্তের জন্য দুজনে থমকে গেল। দুজনের মনেই একসাথে বিরক্তি ফুটে উঠল। একজনের মনে হলো লোকটা কি ঠিক মতো খেতেও জানে না, আর অন্যজনের মনে হলো
চুপচাপ খেয়ে যাচ্ছে বারিশ, তার দৃষ্টি ফোনের নীল স্ক্রিনে। ঝিলমিল ক্ষণে ক্ষণে বারিশের দিকে তাকাচ্ছে আর অস্বস্তিতে আবারও চোখ ফিরিয়ে নিচ্ছে অন্য কোনো দিকে। জারিফের জন্য আজ তাকে কত কি করতে হচ্ছে, সহ্য করতে হচ্ছে। আগে যদি একটু বুঝতে পারতো তবে এতটা বড় ভুল সে কিছুতেই হতে দিত না। আর এখন এই 2 দিনের মায়ায় সে যদি হেরে চলে যায়, জারিফের কাছে সারা জীবনের জন্য হাসির পাত্র হয়ে থাকতে হবে। জারিফকে যে কোনো মূল্যে তাকে বোঝাতে হবে যে সে তার চাচার সাথে খুব বেশি সুখে আছে। বারিশকে এভাবে সেদে সেদে খাইয়ে দেওয়ার একমাত্র কারণ জারিফ। রান্নাঘর থেকে বারিশ বের হওয়ার সময় দোতলার করিডোরে ঝিলমিল আবছে আলো জারিফকে দাঁড়িয়ে থাকতে দেখেছিল। এর জন্য তো টেনে ধরে এনে লোকটাকে খাওয়াচ্ছে সে, না হলে এই কঠিন মেন্টাল এলিয়েন লোকটাকে সে নিজের হাতে খাইয়ে দিচ্ছে। এমন দৃশ্য তো স্বপ্নেও ভেতর অবাস্তব। পরদিন সকালে কলেজের জন্য তৈরি হচ্ছিল ঝিলমিল। তার আগে রুটিনে যা যা ছিল তা অক্ষরে অক্ষরে পালন করিয়েছে বারিশ তাকে, অর্থাৎ আজও তাকেই নাস্তা বানাতে হয়েছিল। ঝিলমিল এখন আয়নার সামনে দাঁড়িয়ে শরীর দুলিয়ে বেশ চঞ্চল ভঙ্গিতে ইউনিফর্মের বেলটা আটোসাটো করে বাঁধছিল সে। তখনই আচমকা এক ধাক্কায় বাঁদিকে সরে গেল। কোনো মতে নিজেকে সামলে সোজা হয়ে দাঁড়ালো মেয়েটা। ডান দিকে ঘুরতে দেখে বারিশ ড্রেসিং টেবিলে পূর্ণ আয়নায় দেখলো দখল করে নিজের চুল পেছনে সেট করার চেষ্টা করছে। ঝিলমিল রাগে মুখ ফাঁকিয়ে বলে উঠল, আপনি আমাকে এভাবে ধাক্কা মেরে সরিয়ে দিলেন কেন? বারিশ আয়না থেকে চোখ না সরিয়ে গম্ভীর গলায় বলল, একজন মানুষের তৈরি হতে কতক্ষণ লাগে? আমার সারা দিন লাগবে, তাতে আপনার কি? কথা কম বলে দ্রুত চুল বাঁধো, নয়তো ফেলে রেখে চলে যাব। আর ক্লাসে দেরিতে পৌঁছালে কানে ধরে দাঁড় করিয়ে রাখবো। কপাল কুচকে লোকটার দিকে তাকিয়ে ঝিলমিল। আজ একটা অফ হোয়াইট শার্টের সঙ্গে কালো প্যান্ট পরেছে সে। চুলগুলো কিছুক্ষণ পরপরই জেলের স্পর্শে পেছাতে পাঠাতে চাইছে, কিন্তু সেগুলো বারবার নাছরবান্ধার মতন কপালে লুটিয়ে পড়েছে। লোকটার এই বৃথা চেষ্টা দেখে মনে মনে বেশ মজাই পাচ্ছিল সে। এমনিতে এই লোকটার কোনো কিছুতেই খামতি নেই, কিন্তু তা বলে এতটা উঁচু কেন হতে হবে? কাছে এসে দাঁড়ালে একদম দানব দানব লাগে। নিজের অজান্তেই প্রশ্ন ছুড়ে দিল ঝিলমিল, আচ্ছা, আপনার উচ্চতা কত? কিসের? কিসের আবার আপনার? 6'3". শুনে মুহূর্তের মধ্যেই মিহিয়ে গেল কিশোরী। নিজের উচ্চতা তার টেনে টুনে মাত্র 5'3". চৌধুরী গ্রুপ অফ ইন্ডাস্ট্রি বিশাল হেড অফিসের পরিবেশ বদলে দেওয়ার জন্য আজ আগমন হলো দীঘির। পুরো বিজনেস এত বছর নূরজাহান চৌধুরী আর বড় ছেলে আলতাফ চৌধুরী সামলেছে, এখন যোগ হয়েছে মেহেরাজ। তবে এই পুরো প্রক্রিয়ার সবচেয়ে ভরসার নাম তাহসিন। নূরজাহান চৌধুরী পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট হলেও অফিসে তাহসিনের গুরুত্ব কোনো ডিরেক্টরের চেয়ে কম নয়। গম্ভীর, অসম্ভব গোছানো আর নিজের কাজে নিখুঁত এক যুবক সে। ঠিক 10:30টার অফিসের কাজের দরজা ঠেলে ভেতরে ঢুকলো দীপানুর চৌধুরী দীঘি। তাকে দেখা মাত্রই অভ্যর্থনা কক্ষ থেকে বের হয়ে শুরু করে করিডোরে দাঁড়িয়ে থাকা এক্সিকিউটিভ সবার চোখে এক মুহূর্তের জন্য ছানা পড়ে হয়ে গেল। পরনে তার কর্পোরেটর ব্লেজার বা ফর্মাল পোশাকের বদলে অফ শোল্ডার টপস আর জিন্স, চোখে চশমা ঝুলানো, মুখে চুইংগাম। হেঁটে আসার ভঙ্গিতে রাজুকে উদ্ধহতে চেয়েও বেশি ফুটে উঠেছে এক অদ্ভুত পরোয়াহীনতা। দিঘিকে চেনে না এমন কেউ নেই এখানে। তাকে সকলে নূরজাহান চৌধুরীর বেপরোয়া উশৃঙ্খল কন্যা হিসেবে চেনে। তাই তাকে আজ এইভাবে অফিসে দেখে সবার চোখ কপালে। তাকে ঢুকতে দেখে বিভিন্ন অফিসাররা সালাম দিলেও তাদের জবাব দেওয়ার প্রয়োজনই বোধ করলো না সে। পুরো অফিসের কর্মীরা আর চোখে একে অপরের দিকে তাকাচ্ছে। কানাঘুষা শুরু হয়ে গেছে। এই মেয়ে আজ থেকে এই অফিসে বস হিসেবে যোগ দেবে। যে মেয়েকে সামলাতে পুরো পরিবার হিমশিম খায়, সে সামলাবে এই $multi-million ব্যবসা। দিঘি আরও কারো দিকে তাকালো না। তার চোখ দিয়ে সোজা গিয়ে থামলো নূরজাহান চৌধুরী কেবিনের বাইরে নিজস্ব ডেস্কটায় বসা তাহসিনের উপর। তাহসিন ফাইলের পাতা উল্টাচ্ছিল। দিকে দেখেও সে খুব একটা অবাক হলো না। মুখ তুলে কেবল একটা পেশাদার সৌজন্য বজায় রেখে বলল, ম্যাম, ভেতরে আসেন, আপনার জন্য অপেক্ষা করছেন। দিঘি এক পা এগিয়ে এসে তাহসিনের টেবিলের উপর 2 হাত ভর দিয়ে ঝুঁকে দাঁড়ালো। চোখ দুটো একটু ছোট ছোট করে ছোচের কোণে পাকা হাসি ফুটিয়ে বলল, ম্যাম অপেক্ষা করছেন নাকি তুমি? এটা প্রফেশনাল জায়গা ম্যাম,
এখানে অন্তত নিজের ব্যবহার ঠিক রাখুন। ম্যাম বলাটা বন্ধ করে তো, শুনতে অসহ্য লাগে। তাহসিন কোনো উত্তর দিল না, সোজা হয়ে দাঁড়িয়ে শুধু কেবিনের দরজার দিকে ইশারা করলাম। ভেতরে যাওয়া দরকার আপনার। আলতাফ স্যার আর মেহরাজ স্যার উপস্থিত আছেন। দেখি এক নজর তাহসিন নির্লিপ্ত মুখের দিকে তাকালো। বুক চিরে একটা নীরব দীর্ঘশ্বাস বেরিয়ে আসলেও চোখে মুখে আবারও সে আগের অবাধ্য অভদ্র ভাবটা ফিরিয়ে আনল। সে সোজা হয়ে দাঁড়াতে ব্ল্যাক অপিয়াম এর মাখনের মতো মিষ্টি তীব্র ঝাঁঝালো সুবাসটা ভেসে এলো তার শরীর থেকে। ঘ্রাণটা তাহসিনের টেবিল জুড়ে ছড়িয়ে দিয়ে দিঘি বড় বড় পদক্ষেপে কেবিনের দরজার হ্যান্ডেল ঘুরিয়ে ভেতরে ঢুকে গেল। তাহসিন কিছুক্ষণ বন্ধ দরজাটার দিকে তাকিয়ে রইল, তারপর ঝাঁঝা একটা নিঃশ্বাস নিঃশব্দে ফেলে আবারও নিজের ডেস্কে ফিরে গেল, কাজে ডুব গেল। কনফারেন্স টেবিলের মাঝখানে বসা নূরজাহান চৌধুরী, তার ডান পাশে আলতাফ চৌধুরী, হাত দুটো বুকের উপর আর আড়ি করে বাঁধা, চোয়াল শক্ত। বাঁ পাশে মেহরাজ, ফাইল খুলে পাতা উল্টাতে চোখ দুটি স্থির হয়ে আছে বোনের উপর। দিঘির কেবিনে ঢুকে সোজা হেঁটে গিয়ে নূরজাহান চৌধুরীর ঠিক বিপরীতে ডিরেক্টরের জন্য নির্ধারিত একখানা খালি রিভলিং চেয়ারে টেনে বসল। চেয়ারে একটু হেলে পড়ে এক পায়ের উপর আরেক পাও তুলে দিল সে। আলতাফ সাহেব আর সহ্য করতেই পারলেন না, শক্ত গলায় বলল, বসার শিষ্টাচুকুও কি তোকে ধরে ধরে শেখাতে হবে? দীর্ঘি, তুই কেন রেস্টুরেন্টে আসিসনি? এটা চৌধুরী গ্রুপের মেন বোর্ডরুম। দিঘি চুলগুলো এক ঝটকায় পেছনে ফিরে অলস ভঙ্গিতে আলতাফের দিকে ফিরে তাকালো। আলতাফ ভাই, সকাল সকাল হাই প্রেশারের ওষুধ খাওনি? থামো আলতাফ। আলতাফ সাহেব কিছু না বলতে চাইলেন, তবে তার আগে নূরজাহান চৌধুরী একটা আদেশসূচক শব্দ চুপসে গেল। তিনি চশমাটা খুলে টেবিলের উপরে রেখে তীক্ষ্ণ ঠান্ডা দৃষ্টিতে দিঘির দিকে তাকিয়ে রইলেন কয়েক সেকেন্ড। দিঘি চুইংগামটা গালে চিপে মৃদু কণ্ঠে হেসে বললাম, সবাই এভাবে তাকিয়ে আছো কেন? শো শেষ, এখন থেকে প্রতিদিন এই ড্রেস কোড আর এই মুখটাই সহ্য করতে হবে তোমাদের। এটা তোমার বাবার তৈরি করা অফিস, কোনো ক্লাব ঘর নয়। অভদ্রতা বাহিরে রেখে কাজে মন দাও। কাজে মন দিতেই এসেছি মা। আমার নিজের একটা আলাদা পার্সোনাল কেবিন চাই, একদম রিভার ভিউ ফেস করা সাউথ কর্নারের কেবিনটা। আজ বিকেলের মধ্যেই ওটা আমার নামে রেডি হওয়া চাই। আলতাফ এবার টেবিলে চাপড়ে দাঁড়িয়ে পড়ল। তুই কি পাগল হয়েছিস দিঘি? সাউথ কর্নারের কেবিনটা আমাদের ইন্টারন্যাশনাল ক্লায়েন্টদের প্রজেক্ট ব্রিফিংয়ের জন্য ব্যবহার করা হয়। তুই অফিসে পা রেখেই নিজের নামে কেবিন দাবি করছিস। আলতাফের রাগে এক বিন্দু পাত্তা না দিয়ে সে খুব আয়াস করে নিজের বাম হাতটা চোখের সামনে তুলে ধরল। তার হাতের নখগুলো নিখুঁতভাবে কাঁচা, একদম ধারালো আলমন্ড শেপ করা, তাতে লাগানো গাঢ় কালো বেগুনি ম্যাটলেন পলিশ, আর অনামিকায় নখটিতে কেবল সরু একটা মেটালিক রূপালি রেখা। নিজের সেই ধারালো নখগুলোর দিকে অলস ভঙ্গিতে তাকাতেই সে আলতাফকে উদ্দেশ্য করে বলল, তাহলে ইন্টারন্যাশনাল ক্লায়েন্টদের অন্য কোথাও বসাও ভাইয়া। চৌধুরী পরিবারের মেয়েরও সাধারণ কোনো কিউবিকেলে হবে না। মেরাজ এতক্ষণ ধরে শান্ত হয়ে শুনছিল। সে ফাইলটা বন্ধ করে নূরজাহান চৌধুরীর দিকে তাকিয়ে বলল, মা, শেয়ার হোল্ডারদের আগামী মিটিংয়ে দিঘির উপস্থিতি থাকলে মন্দ হয় না। বোর্ডে আমাদের হোল্ডিং ঠিক রাখতে হলে ওকে পজিশন দিতেই হবে। কেবিনের ঝামেলাটা বড় কিছু না, ওটা ব্যবস্থা হয়ে যাবে। দিঘি যেটা চাচ্ছে দিয়ে দাও। নূরজাহান চৌধুরী এক মুহূর্ত চুপ করে দিঘির দিকে তাকিয়ে রইলেন। এরপর মায়ের এই অদম্য জেদ আর অবাধ্যতার তার বেশ চেনা। তিনি ঠান্ডা গলায় বললেন, কেবিন পাবে, তবে কেবিনে বসে কেবল চুইংগাম ফোলালে চলবে না। টেক্সটাইল প্রজেক্টের যে কাজ তোমাকে দেয়া হবে, কাল সকাল 9টার মধ্যে তার প্রোগ্রেস রিপোর্ট আমার টেবিলে চাই। দিঘির ঠোঁটের কোণে বিজয়ের হাসি ফুটে উঠল। সে সোজা দাঁড়িয়ে পড়ল। প্রজেক্ট বিকেলে হয়ে যাবে মা, তবে আরেকটা কথা, আমার ফাইলের লেনদেন আর কেবিনের কাজ সামলানোর জন্য নতুন কোনো অ্যাসিস্ট্যান্টের দরকার নেই। তোমার পিএ তাহসিনই আমার এই কাজগুলো ক্লিয়ার করবে। নূরজাহান চৌধুরী চোখের কোণে হালকা সুকুঞ্চিত হলেও তিনি কিছু বললেন না। দিঘির বের হয়ে এলো সেখান থেকে, দরজার হ্যান্ডেলে হাত দিয়ে পেছনে ফিরে এক পলক তাকিয়ে বলল, বিকেলে কেবিনের চাবি যেন তাহসিনের হাতে থাকে। লেট হলে কিন্তু আমি আবার একটু অভদ্রই হয়ে যাব।
কথাটা শেষ করে এক ঝটকায় দরজা খুলে বেরিয়ে গেল সে। বাইরে তাহসিন তখনও কম্পিউটারে চোখে রেখে শান্ত মনে কাজ করছিল। দিঘি আর টেবিলের সামনে এসে দাঁড়ালো আবারও। ঝুঁকে পড়ে ঠোঁটের কোণে কুটির হাসি ফুটিয়ে ফিসফিস করে বললাম, শুনেছ নিশ্চয়ই, সাউথ কর্নারের কেবিনটা আজ থেকে আমার। আর আজ বিকাল থেকেই তোমার ডিউটি আওয়ার্স একটু লম্বা হতে যাচ্ছে তাহসিন। রোদের তেজ তখন কিছুটা কমে এসেছে। টিফিনের ঘন্টা বাজতেই কলেজের বড় মাঠটা ছেলেদের হইচই শুরু হয়ে গেছে। মাঠের মাঝখানে ইউক্যালিপটাস গাছের ছায়ায় ৭৫ উইকেটের কাঠের স্ট্যাম্প দুটো পোতা। বোলিংয়ে এঞ্জে দাঁড়িয়ে আছে জারিফ, তার হাতে লাল টেনিস বল, গায়ে কলেজের ইউনিফর্ম, শার্টের উপরেই দুটো বুতাম খোলা, কপালে হালকা ঘামের বিন্দু। কিন্তু জারিফ বা তার বন্ধুদের পুরো নজর এখন পিচের উপর স্ট্যাম্পের সামনে যে ব্যাট হাতে দাঁড়িয়ে আছে তার দিকে। গণিত বিভাগে নতুন লেকচারার পরিণীতা জামান। কলেজে সবাই তাকে আড়ালে পরি মিস বলে ডাকে। পরিণীতার পরনে আজ হালকা আকাশি রঙের একটা পাতলা শিফন শাড়ি। রোদের আলোয় শাড়ির আঁচল আর শাড়ির পাতলা বুনন পার হয়ে শরীরের ভাঁজগুলো একদম স্পষ্ট বোঝা যাচ্ছে। মেথিন পেচের ভাঁজগুলো স্পষ্ট। শাড়ির আঁচলটা খুবই ঝিলেঢালাভাবে বুকে জড়ানো। পরিণীতা ব্যাটটা ডান হাত ধরে বা হাতে পিঠের উপর ছড়িয়ে থাকা চুলগুলো এক পাশে সরাতে সরাতে এমন এক গাল হাসলেন। তার ঠোঁটে ডার্ক নুড লিপস্টিক জড়িয়ে জারিফের দিকে তাকিয়ে মিষ্টি গলায় বললেন, কি জারিফ, বল করবে নাকি শুধু দাঁড়িয়েই থাকবে? জারিফ হাতের বলটা ঘোরাতে ঘোরাতে ছোট করে বাঁকা হাসি ফুটিয়ে বললাম, বোলিং তো করবই ম্যাডাম, কিন্তু ফাঁকা মাঠে শুধু শুধু খেলে লাভ কি? কোনো বাজিই থাকবে না। বেশ থাকলো, 3 ওভারে যদি আমি একটা বাউন্ডারিও না মারতে পারি তাহলে আমার ফোনের 3টা সিক্রেট পিকচার পেয়ে যাবে। আর আমি জিতে গেলে তোমাদের 3 জনের ফোনের প্রাইভেট গ্যালারি আনলক করে আমার হাতে তুলে দেবে। রাজি? জারিফ অবাক হবে নাকি খুশি হবে বুঝতে পারল না। ছোচের কোণে এবার আরো বেশি কপট হাসি দেখা গেল। পাশ থেকে বন্ধুরা বলল, জারিফের সাথে কভার অফে দাঁড়িয়ে থাকা সাফিনও আর পয়েন্টে থাকা আবির একে অপরের দিকে তাকালো। ছেলেদের চোখ দুটো তখন বলের দিকে না, যতই না আসছে তার চেয়ে বেশি, অনেক বেশি পরিণীতার দিকে। জারিফ হালকা হেসে বলের উপর গ্রিপ শক্ত করল। ডিল ম্যাডাম, রেডি হন। জারিফ রান আপ নেওয়ার জন্য পেছালো, তারপর কিছুটা গতি বাড়িয়ে এসে বলটা ছুঁলো অফ স্ট্যাম্পের বাইরের দিকে। বলটা পিচ করে পড়ে একটু নিচু হয়ে চান করলো। পরিণীতা বলের লাইন কভার করতে গিয়ে সামনের দিকে অনেকটা ঝুঁকে ড্রাইভ করার চেষ্টা করলেন। আর ঠিক সেই মুহূর্তেই ঘটে গেল ঘটনাটা। ঝুঁকে ব্যাট চালাতে গিয়ে তার পাতলা শিফন শাড়ির আঁচলটা কাঁধ থেকে কিছুটা সরে বুক থেকে গড়িয়ে নিচে পড়ে গেল। সরু ফিতা জিপ কাট ব্লাউজের ভেতরের উন্মুক্ত খাঁজ আর পিঠের মসৃণ ত্বক রোদে ছিলিক দিয়ে উঠল। মাঠের পরিবেশ মুহূর্তের জন্য একদম নিস্তব্ধ হয়ে গেল। হাত বাড়িয়ে ক্যাচ ধরার কথা ভুলে গেল স্লিপে থাকা রাফসান। চোখের পলকও পড়া বন্ধ হয়ে গেছে পয়েন্টে দাঁড়ানো আবিরের। এমনকি বলটা ছুড়ে দেওয়া পর জারিফও নিজের জায়গায় থমকে দাঁড়িয়ে পড়ল। তাদের চোখ সবার তখন ক্রিজে ঝুঁকে থাকা পরিণীতার উপর স্থির। বাতাসে তার শরীরে হালকা কোনো চেরি ফ্র্যাগ্রেন্সের সুবাস চারিপাশে ছড়িয়ে পড়ছে। পরিণীতা শটটা মিস করলেন। বল সোজা উইকেটের পেছনে চলে গেল, কিন্তু সেদিকে কারো কোনো খেয়াল নেই। নিজের অসাবধানবশত বুঝতে পেরে পরিণীতা চট করে সোজা হয়ে দাঁড়ালেন। এক হাতে ব্যাটটা ধরে অন্য হাতে আঁচলটা আবারও টেনে কাঁধে তুলে নিলেন, যেন কিছুই হয়নি এমন একটা ভঙ্গি করে চুলে হাত দিয়ে একগাল হেসে ছেলেদের দিকে তাকালেন। কি জারিফ, নেক্সট বলটা করো। জারিফ শুক্র ঠোক গেল। তার চোখ এখনো পরিণীতার ঘামে ভেজা, গলার কাছে আটকে আছে। হাত থেকে বলটা প্রায় পেছনে যাওয়ার উপক্রম। কভার ফিল্ডিংয়ে থাকা সাফিন ফিসফিস করে জারিফের উদ্দেশ্যে বলে উঠল। পরিণীতার চোখ
চলে গেল ক্রিকেট মাঠ সংলগ্ন একাডেমির ভবনের দোতলায় করিডোরের দিকে, যেখানে প্রফেসর ফাইজান বারিশ নিজের অফিস রুমের দিকে ভারী দরজাটা ঠেলে বাইরে বের হচ্ছেন। ফাইজানকে দেখে পরিণীতা ব্যাটিংয়ের আগ্রহ যেন মুহূর্তেই উবে গেল। হাতের ব্যাটটা পিচের ওপর রেখে ওভাবেই আলতো করে ফেলে দিয়ে ছোটে ধূর্ত হাসি ফুটিয়ে তিনি করিডোরের সিঁড়ির দিকে পা বাড়ালো। পেছনে দাঁড়িয়ে থাকা জারিফ অবাক হয়ে হাত থেকে বল ফেলে দিল। পিচ থেকে কিছুটা এগিয়ে সিঁড়ির মুখে ফাইজানকে থামিয়ে দাঁড়ালেন পরিণীতা। গায়ের শাড়ির আঁচলটা খুব ঢিলেঢালাভাবে জড়ানো, যেন বাতাসের এক টান দোলায় যে কোনো সময় আবারও সরে যাবে। চোখের পাতা একটু নাচিয়ে বলে উঠল, হ্যালো মিস্টার ফাইজান, লুক হু ফাইনালি ডিসাইড টু শো আপ। ডু ইউ হ্যাভ এনি আইডিয়া কতক্ষণ ধরে এই চোখ দুটো আপনাকে খুঁজছে? ওয়াই? নিখোঁজ বিজ্ঞপ্তি লাগানো হয়েছে আমার নামে? কি হয়েছে না হয়েছে সেটা কফি খেতে খেতে বলা যাক। আই এম বিজি মিস জামান, এক্সকিউজ মি। বারিশের স্থির গভীর নজর তখন আটকে আছে ক্যান্টিনের শেষ মাথায় কোনার টেবিলের দিকে। সেখানে বসে আছে ঝিলমিল। রোদের আলো এসে পড়েছে ফর্সা মুখে, কিছু একটা খাচ্ছে আর খিলখিল করে হেসে উঠছে। হাসির সঙ্গে মেয়েটার দুটো চোখের মণি যেন অদ্ভুতভাবে জ্বলে উঠেছে। স্বচ্ছ বাদামি রূপুরি আভা সেই চোখের মণি দুটোর কারণে ভিড়ের মাঝেও কিশোরীকে সবার থেকে আলাদা করে তোলে। যেমনটা এখন বারিশের বুক জুড়ে এক ধরনের নিঃশব্দ তোলপাড় তুলে দেওয়া দিয়ে গেল। বারিশ দেখলো ক্যান্টিনে ঝিলমিলের পাশের এক চেয়ারে ফাহিম স্যার এসে বসল। আইসিটি স্যারকে এতটা কাছ থেকে দেখে কিছুটা অপ্রস্তুত আর আড়ষ্ট হয়ে উঠল ঝিলমিল। ফাহিম স্যার কিছু একটা বলছিল, তারপর নিজের পকেট থেকে স্মার্টফোনটা বের করে ঝিলমিলকে কিছু একটা দেখাচ্ছিলেন আর মৃদু মৃদু হাসছিলেন। এদিকে ঝিলমিলের পাশে বসা রোদ্দুরের টেবিলের উপর রাখা হাতের মুঠোটা শক্ত হয়ে জমে গেল। চিবুকের হাড় আর চোয়াল শক্ত করে ফাহিম স্যারের দিকে তাকিয়ে আছে। সবাই দেখলো বারিশ টিফিনের সময় শেষের দিকে ঝিলমিল ওয়াশরুম থেকে মুখ ধুয়ে বের হতেই আচমকা তার কবজিতে একটা শক্ত টান পড়ল। আতঙ্কে চিৎকার দিতে গিয়েও চোখের সামনে নিজের স্বামীকে আবিষ্কার করে গলাতে চেপে গেল আওয়াজটা। স্যার হয়ে যেখানে সেখানে স্টুডেন্টকে চেপে ধরছেন, পাবলিক দেখলে গণধুলাই দেবে আপনাকে, দূরে থাকুন। ঝিলমিল নিজের সমস্ত শক্তি দিয়ে বারিশের ইস্পাত কঠিন বুকে বেসিন থেকে নিজেকে ছাড়িয়ে নেওয়ার বিফল চেষ্টাই করতে লাগলো। বললাম তার ক্ষুদ্র গলায় রাগের চেয়ে উপচে পড়ছে চঞ্চল ভীতি। বারিশ হলো না, উল্টো ঝিলমিলের সোনালি বাদামি মণিকের আতঙ্কিত চোখের দিকে চেয়ে তার ছোটে করে ফুটে উঠল বিষাক্ত হাসি। চোখের চাহনি খানে গাঢ় করে সে ঝুঁকে এলো কিশোরী আরও কাছে, অত্যন্ত ধীর ভারিকি কণ্ঠে আওড়ালো, দূরে থাকবো? আমি তোমার কতটা কাছে আসতে পারি তার কোনো ধারণা আছে তোমার? পুরুষালী সেই গম্ভীর বাক্যে জমে গেল শব্দদোষে। বুকের ভেতর তোলপাড় শুরু হয়ে গেল তার। শুকনো কোনো এক ঢোক গিলে ব্যাকুল গলায় কিশোরী আবার বলে উঠল, সরুন, কেউ দেখে ফেলবে আমাদের। দেখুক, তাতে কার কি চায় আসে? এখানে কেউ জানে না আমাদের সম্পর্ক। না জানলে এখন জানবে। যুবকের কণ্ঠে কোনো রকম ইতস্ততা করার ছোঁয়া নেই। না জানলে। বাক্যখানা কেড়ে নিয়ে বারিশের গলার স্বর এবার কিছুটা বেশ চড়িয়ে গেল। শান্ত চাহনিতে খেলে গেল হিংস্র ঈর্ষার ঝলক, তাতে ধর চেপে বিষাক্ত মেজাজে সুথলা। জানলে তো রাইসেরি স্যার দুঃখ পাবে। সে কেন দুঃখ পাবে? আর পেলেই কি? দেখুন সমস্যা হলো। ঝিলমিল একটু থমকে গেল। কথাটা আর মুখে থেকে ফুটলো না। তার সাবেক প্রেমিক জারিফকে ছেড়ে যে সে জারিফের আপন চাচাকে বিয়ে করে বসে আছে, এই সত্য জানলে পুরো ক্যাম্পাস তাকে কতটা নোংরা চোখে দেখবে। কি হলো, থামলে কেন? কিছু না, ক্লাসে যাব, ছাড়ুন আমায়। কি ক্লাস এখন? আইসিটি। বারিশ তাকে ছাড়লো তো নাই, বরং সেভাবেই চেপে ধরে পকেট থেকে ফোন বের করলো। প্রিন্সিপালকে ডায়াল করে ঝিলমিলের চোখের দিকে তাকিয়েই অত্যন্ত শান্ত গলায় পড়ল, স্যার, একাদশ শ্রেণীর ঝিলমিল হঠাৎ একটু অসুস্থ হয়ে পড়েছে, ছুটি যাচ্ছিল। দিয়ে দাও। ধন্যবাদ স্যার। আসলে আমারও আজকের মতো ক্লাস শেষ, কিছু জরুরি কাজ আছে। আমি কি একটু আগে বের হতে পারি? নো প্রবলেম, তুমি যেতে পারো। ঝিলমিল কিছু একটা বলতে যেতে বারিশ
এক হাতে শক্ত করে ওর মুখটা চেপে ধরল তার। লোকটাকে অনায়াসে একের পর এক মিথ্যে বলে গেল। মুখের উপর থেকে তার শক্ত হাতটা সরিয়ে কাঁপতে হাঁপাতে বলল ঝিলমিল, এটা কি ধরনের রসিকতা? আমি কখন অসুস্থ হলাম? এই এখন। সংক্ষিপ্ত উত্তর বারিশের। কথা শেষ হতে ঝিলমিলের কোনো অজুহাত না শুনেই তিনি তাকে টানতে টানতে করিডোর দিয়ে চলে যাচ্ছিল। সে যাওয়ার সময় পথে কাটিয়ে যাওয়া এক পিয়নের উদ্দেশ্যে হুকুম ছুড়ে বসল, ঝিলমিলের ক্লাসরুম থেকে ওর ব্যাগটা নিয়ে আমার গাড়ির কাছে নিয়ে এসো। ঝিলমিলের ক্লাসরুম থেকে ওর ব্যাগটা নিয়ে আমার গাড়ির কাছে নিয়ে আসো ডিরেক্ট। অফিসের বিশাল কাঁচের টেবিল জুড়ে বেশ কিছু গুরুত্বপূর্ণ ফাইল ছড়ানো। চশমার ফাঁক দিয়ে ফাইলগুলো গভীর মনোযোগ দিয়ে ব্যস্ত সময় কাটাচ্ছিলেন আলতাফ চৌধুরী। ঠিক তখনই টেবিলে রাখা ফোনটা প্যাপিট করে উঠল। স্ক্রিনে ভেসে উঠল এক অচেনা নাম্বার। ফাইল থেকে চোখ না সরিয়ে স্পিকার অন করলো লোকটা। আসসালামু আলাইকুম স্যার, চিনতে পেরেছেন? রিসিভ করলেন তিনি। ওপাশ থেকে ভেসে এলো অত্যন্ত বিনয়ী নম্র এক যুবকের কণ্ঠস্বর। আলতাফ চৌধুরী কলমটা রেখে সামনে পিছু কুচকালেন। ওয়ালাইকুম আসসালাম। না ভাই, ঠিক চিনতে পারলাম না, কে বলছেন? স্যার, আমি আপনার স্টুডেন্ট ফাহিম মীর। ফাহিম নামটা শুনতে আলতাফ চৌধুরীর গম্ভীর মুখ এই মুহূর্তে বদলে গেল কিছুটা। একগাল হেসে উঠলেন তিনি। আরে মাই ডিয়ার স্টুডেন্ট, কেমন আছো তুমি এতদিন পর? অনেক ভালো আছি স্যার, আপনি কেমন আছেন? আমিও বেশ ভালো আছি। তা বলো, কি খবর তোমার? পড়াশোনা শেষ করে এখন কি করছো? আলতাফ চৌধুরীর কণ্ঠে একজন অভিভাবক তুল্য শিক্ষকের কৌতূহল ও স্নেহ যেন ঝরিয়ে পড়ল। ওপাশ থেকে হালকা হালকা একটু হেসে ফাহিম উত্তর করল, স্যার, আমি আপাতত আপনার মেয়ের শিক্ষকতা করছি। মানে কিসের শিক্ষকতা? মানে আমি এখন ঝিলমিলের কলেজের আইসিটি ইন্সট্রাক্টর ফাহিম স্যার।